সেই সমস্ত কিছু এবং তার যে হস্তশিল্প সেগুলোর প্রতি একটু দুর্বলতা আছে, যেখানে গেলে আমি চেষ্টা করি সেই জায়গার কিছু একটা নিয়ে আসা। তো সেগুলো যখন আনলাম এবং সেগুলোকে আমার বরাবরই ইচ্ছে ছিল যে একটা মিউজিয়াম করবো। এইসব বড় লোকিয়া ব্যাপার স্যাপার এখানে না, তাই না? আসবি আসবি, সাজানোটা বেশ সুন্দর আছে না? অ্যাকচুয়ালি এটা কি মিউজিয়াম ক্যাফে না? মিউজিয়াম ক্যাফে, তাই তো? বিগ ফুড ক্যাফে, বিগ ফুড বনমানো, ওখানে বনমানো নাকি যে সাইটিং হয় তার জন্য ওখানে ক্যাফে। এই অ্যাকচুয়ালি এটা নামটা কি জানো অর্ক? মিউজিয়াম ক্যাফে। মিউজিয়াম ক্যাফে, ওর জন্য সাজানো অনেক কিছু সাজানো। আজকে আওয়ারা টাইপ ঘুরতে ঘুরতে চলে এসেছি মিউজিয়াম ক্যাফেতে। মিউজিয়াম ক্যাফে, তাই সাজানো গোছানোটা পুরো মিউজিয়ামের মতো, বেশ ভালো লাগছে। বিশাল বিশাল গবেষণা চলছে অর্ক আর এর মধ্যে। তাত্ত্বিক দুজন বসে রয়েছে। মিউজিয়াম ক্যাফেতে এটা কোন কোন জায়গাটা? উল্লাস এটা নাকি? উল্লাস যাওয়ার পথেই পড়বে বাঁ দিকে পুরো মিউজিয়াম ক্যাফে। দেখতে পাচ্ছি খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আমরা ভ্যাগাবানের মতো ঘুরছিলাম আজকে, যে মনে হলো এখানে একবার যাওয়া দরকার, তাই চলে এলাম। অনেক কিছু আছে দেখাবো। এবার সাপার রয়েছে, হেভি সুন্দর, বেশ ভালো। এটা হচ্ছে মানে প্রোটিন, মানে ক্যাফের মালিক এখানে বসে আমাদের জ্ঞান দিচ্ছে আসলে যে কোনটা খাওয়া দরকার। প্রোটিন ইনটেকটা যদি আমরা প্রতিদিন মোটামুটি না করি তাহলে আমাদের কি হবে, আমাদের স্কিনে ডালনেস চলে আসবে, চুল খুব হ্যাম্পার হয়। কারণ এটা একবার আমার একটা জেনাশোনা ডাক্তার ছিলেন, তিনি বলেছিলেন যে জ্বর হওয়ার পর আমাদের খুব বেশি করে চিকেন স্যুপ খাওয়া উচিত। কারণ জ্বরেতে আমাদের প্রোটিন, জ্বর হলেই বা টাইফয়েড হলে কি মানুষের চুল ঝরে যায় সবসময়। ওই জন্য ডাক্তাররা সবসময় বলে জ্বর হলে যখন তুমি ওই খাও তোমাকে সবার আগে ওই প্রোটিনের ইনটেকটা বাড়াতে হবে। এবার তখন মুখের রুচি থাকে না, তখন ওই জন্য গোলমরিচ দিয়ে চিকেন দিয়ে একটা স্যুপ বানালে স্টু টাইপের করে, তখন ওটা মুখের রুচিটাও ফেলে বা শরীরটাও চাঙ্গা। তুমি এই যে মিউজিয়াম ক্যাফে নামটা কেন দিয়েছো? আচ্ছা, মিউজিয়াম ক্যাফে এটা নামটা দেওয়া হয়েছে এই কারণেই যে আশেপাশে যে সকল জিনিসগুলো রয়েছে এইগুলো সাধারণত আমরা মিউজিয়ামে গেলে দেখতে পাই। এবং এই মিউজিয়ামের আমার ব্যক্তিগতভাবে আমার ভারতীয় সংস্কৃতি এবং দেশ বিদেশে যত সংস্কৃতি আছে সেই সমস্ত কিছু এবং তার যে হস্তশিল্প সেগুলোর প্রতি একটু দুর্বলতা আছে, যেখানেই গেলে আমি চেষ্টা করি সেই জায়গার কিছু একটা নিয়ে আসার। তো সেগুলো যখন আনলাম এবং সেগুলোকে আমার বরাবরই ইচ্ছে ছিল যে একটা মিউজিয়াম করবো। কিন্তু এবার মিউজিয়াম তো করতে গেলে বিশাল বড় জায়গা, তার খরচাপাতি অনেক, এবং মিউজিয়াম করলেই বা কটা লোকই বা সেখানে যায়। কিন্তু যদি সেটা ক্যাফেটেরিয়া হয়, সেখানে খেতে আসে মানুষ, খেতে আসলে কিন্তু আমি এখানে এসে দেখেছি অনেকেই কিন্তু, যেমন আপনি মন দিয়ে দেখলেন এই জিনিসটা, সেরকম অনেকেই এসে কিন্তু মন দিয়ে দেখে, আবার জিজ্ঞেস করে এটা কোথাকার ওটা কোথাকার। এখানে বালি মানে ইন্দোনেশিয়ার বালি, ইজিপ্ট, মালয়েশিয়া, দুবাই থেকে জাকার্তা এবং অনেক জায়গার জিনিসপত্র এখানে রয়েছে। এবং শুধুমাত্র হস্তশিল্প নয়, স্ট্যাম্পস, কয়েন, এইসব জিনিসও এখানে রয়েছে। হ্যাঁ, নোটস সে বিভিন্ন জায়গা। তো ঘড়িটা কোথাকার? ঘড়িটা এই ঘড়িটা যেটা রয়েছে, এই ঘড়িটা একটা দারুণ গল্প আছে। এই ঘড়িটা অনেক পুরনো, অনেক পুরনো ঘড়ি, অনেক পুরনো ঘড়ি। এই ঘড়িটা মেইনলি হচ্ছে আমার 9 মাসির বাড়ির ঘড়ি। 12টা 20 বেজেই আছে। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি ঘড়িটাকে আমরা সারাতে দিয়েছিলাম, চাবিও এনেছিলাম, কিন্তু পেন্ডুলামটা দুললে, ভেতরে একটা ভারী পেন্ডুলাম আছে, ওটা দুললে তখন কাটাটা টাক টাক করে যায়। এবার এনিহাও যখন আমি দুলি দিয়েছি তখন ওটা চলছে, কিন্তু তারপর ওটা বন্ধ হয়ে যাচ্ছে। এর যে ডক্টর তাকে বলা হয়েছে, ডাক্তার আসবে রবিবার ছাড়া সে আসতে পারবে না, রবিবার দিনে আসার কথা আছে, তখন সে এটা করবে। ওখানে শুধু ঘড়ি নয়, ওর তলায় যে নিকনের যে ক্যামেরাটা রয়েছে, ওই ক্যামেরাটা পর্যন্ত কিন্তু 36টা রিলের সেই আগেকার নেগেটিভের যে ক্যামেরা হতো সেই সময়কার নিকনের ক্যামেরা। এটা আমার নম এসো। এবং ঘড়িটাও মাসির কাছ থেকে আনা, মা আঁখি আমাকে স্পেশালিটা দিয়েছে। তো এই ঘড়িটা কত পুরনো এটা বলা খুব মুশকিল, 100 বছরের পুরনো হতে পারে, মানে যেরকম ধরনের ঘড়ি আমরা দেখছি। এবং ঘড়িটা কিন্তু সম্পূর্ণ পেতলের, মানে ঘড়িটা দেখলে বোঝা যাবে সম্পূর্ণ পেতলের। এবং ভেতরে যে পেন্ডুলামটা মেশিন এবং ভেতরে যে পেন্ডুলামটা দুলছে সেটাও পেতলের। এবং তার ভেতরে যে পেন্ডুলামটা আছে, পেন্ডুলামটারই অ্যাজ সাচ 500 গ্রাম মতন ওয়েট। চাবি আছে তো দেখতে? হ্যাঁ, ওটা চাবি আছে, ওটা চাবি দিয়ে দম দিতে আগেকার দিনে।
ওগুলো চাবি থাকে। তো এই রকম জিনিস আছে এখানে। ইনফ্যাক্ট ঋষিকেশ থেকে আনা ধূপ আছে, খুব দামি দামি ধূপ আছে ওখানে রয়েছে। তারপর হচ্ছে মানে কালিম্পং থেকে আনা ভুটানি তলোয়ার আছে, মানে ইভেন মানে ভুটানের এবং ভুটানিজরা যেই তাদের মঙ্ক যারা যেগুলো যে তাদের রিচুয়ালস গুলো করে, সেই বজ্র থেকে শুরু করে সবকিছু ওইখানেও রয়েছে, অনেক কিছু রকমের জিনিসপত্র রয়েছে। এবং মালয়েশিয়া থেকে একটা ড্রাগন শোর, একটা নয় দুটো ড্রাগন শোর আনা আছে, রয়েছে দুটো ড্রাগন শোর আছে, অনেক কিছু আছে। ইভেন আমাদের এরকম না যে বিদেশের জিনিসই আছে, আমাদের দেশীয় জিনিসে ভরা। আমাদের নিজস্ব বিষ্ণুপুরের দশবতার তাস আছে, দশবতার পেন্টিং করা লণ্ঠন আছে। মোটামুটি ঘুরেছো নাচের থ্রু দিয়ে? তো আমি মানে পৃথিবীর বহু জায়গায় ঘুরেছি, এবং তার সাথে পৃথিবীর থেকে আমার দেশের প্রতি বেশি টান। আমি বিজয়ওয়াড়া, আহমেদাবাদ, তার দিল্লি, ওদিকে ভুবনেশ্বর, উড়িষ্যা, অনেক জায়গা, অনেক ক্লাসিক্যাল। এবং আমরা একটা গ্রুপের সাথে যুক্ত ছিলাম, সেই গ্রুপের থ্রু দিয়ে আমরা প্রচুর বাইরে বাইরে শো করেছি, মানে এগুলো ভীষণ সুন্দর। এবং তার সাথে তোমার কোনটা ক্লাসিক্যালের মধ্যে, তুমি কোনটা? আমার হচ্ছে ভরতনাট্যম। ক্লাসিক্যালের মধ্যে আমার হচ্ছে ভরতনাট্যমের ওপর করা। তোমার নামটা ভালো করে একটু বলে দাও। আচ্ছা, আমার নাম উদয় শঙ্কর সেনগুপ্ত, নমস্কার। আমি শ্যালউই ডান্সের কর্ণধার। এখন আপাতত আমার সাথে যুক্ত হচ্ছে মিউজিয়াম ক্যাফে এবং আমাদের বর্ধমান আর্ট গ্যালারি আমরা নতুন একটা খুলেছি। সেখানে আমাদের নতুন মানে একটা হলঘর 100 জনের সমৃদ্ধ বসতে পারবে এরকম হলঘর রয়েছে, যেখানে কালচারাল ইভেন্টগুলো এখন আমরা করছি। এসি হলঘর, আপনারা চাইলে সেটা ভাড়াও নিতে পারেন আপনাদের নিজস্ব সাংস্কৃতিক প্রয়োজনে, এবং সেটা খুবই স্বল্প মূল্যে। আমাদের যাদের 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ধরুন একটা করে মানে ঘর দরকার কম টাকায়, তাদের জন্য এটা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এই যে ক্যাফেটেরিয়াটা রয়েছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে বসে যাতে সবাই মিলে নিজের মতন আড্ডা মারতে পারে, গল্প করতে পারে, গান শুনতে পারে। এখানে প্রচুর বইয়ের কালেকশন আছে। মন খুলে আড্ডা মারা যাবে, নিশ্চুপ আড্ডা নয় তো? না, মন নিশ্চুপ, হ্যাঁ এটাও ঠিক। কেউ যদি অনেক সময় আমাদের এরকম হয় জীবনে যে আমরা চাইছি চুপ করে বসে থাকবো, ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, চুপ করে বসে, তো সেটাও সে এসে চুপ করে বসে থাকতে পারে। আমি এরকম মানুষকে দেখেছি যেখানে এসে বসে অফিসের কাজ করেছে, টুকটুক করে বসে শান্তভাবে আস্তে আস্তে, তো এইটাও করতে পারে। হ্যাঁ, আবার মন খুলে হাহা হিও করতে পারে। হাই তো হচ্ছে, ওটা তো হয়। অনেক ভালো ভালো বই রয়েছে এখানে, বইয়ের কালেকশন খুব ভালো ভালো আছে, তো বই পড়তে পারে। হ্যাঁ, গল্পের বই এবং বিভিন্ন রিসার্চ পেপারের বই আছে, যেটা হচ্ছে বিভিন্ন মানে নলেজ কেউ যদি কালেক্ট করতে যায় সেরকম রিসার্চ পেপারের বই রয়েছে। আমাদের পেছনে আর একটা ক্যাফেটেরিয়া আছে মানে 2.0, সেখানে বইয়ের কালেকশন অনেক বেশি। খাওয়া দাওয়ার রেট কি রকম? মানে সবাই তো যেটা মানে আতঙ্ক মনে করে যে কবে থেকে এইটা আমাকে, আমার একটা বোন আছে, তো ওই বোন পুনেতে থাকে, তো ও এসেই আমাকে চিৎকার করে, ও শঙ্কুদা এখানে খাবারের দাম এত কম কেন? হ্যাঁ, তো অবভিয়াসলি ও পুনেতে থাকে, পুনেতে ও বলছে এখানে সব যেগুলো এক রয়েছে ওগুলো পাশে, পুনেতে তো একটা বড় শহর, সেখানে সবকিছু বলছে। একটা আমাদের যেমন এইখানে যে রয়েছে এই যে আমাদের এই শেক গুলো যেগুলো রয়েছে, এই যে মিল্ক শেক ফ্রেক এগুলো যেগুলো রয়েছে, তো স্ট্রবেরি শেক 99 টাকা আমাদের। হ্যাঁ, যে 99 টাকা একটা শেক এখানে আমরা দিতে পারছি, এটা আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার। মানে ওদের ওখানে একটা শেক কি বোধ হয় 300, 350, 250 নিচে কোনো তো শেক নেই। তো সেই জাতীয় জিনিসগুলো আমাদের এখানে রয়েছে। আর মকটেলস গুলো সব 100 টাকা দিচ্ছে, মানে 89। কেউ যদি মোহিত খেতে চায়, সেখানে মোহিত বিভিন্ন জায়গায় 125, 150 এরকম না, সেখানে 89 রুপিস অনলি মোহিত। এবং বাকি চা শুরু হচ্ছে 20 টাকা থেকে। এটা একটা ভালো, মানে অনেকেই আছে যে একটু বসে সারাদিনে কাজের পর একটু টেনশন ফ্রি ভাবে বসে চা খাবে, তো চার জন্য 20 টাকার চা রয়েছে, যাতে এসে সে একটু, কারণ এইটার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটু নিজের মতন আড্ডা মারার জায়গা দেওয়া, যেটা বর্তমানে একদম কমে যাচ্ছে। আড্ডা মারার জায়গা দিনকে দিন কমে যাচ্ছে, তো সেখানে মানুষ বসে একটু আড্ডা মারবে। মানে পকেটে কত টাকা নিয়ে তোমার এখানে এলে মোটামুটি সে 100 টাকা নিয়ে এসে ভালো একটা খাবার, একটা স্যান্ডউইচ, চা বসতে দেবে। তার অর্ক তো তর্স হয় না, অর্ক ওই যে ব্ল্যাক কফি কি নিল, এটা সুগার তো, ব্ল্যাক কফি, না 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 বড়লোকিয়া খাবার দাবার। আর না না বড়লোকিয়া খাবার দাবার। এটা কি চিকেন বল, তাই তো? কি এটা কি যেন কি যেন চিকেন তো অবশ্যই, ওই চিকেন বল কোনো চিকেন বল। হ্যাঁ শঙ্কু, এটা কি? এটা হচ্ছে চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন, আচ্ছা আচ্ছা, বল বলেছিলাম পপকর্ন, বলের মতন তো দেখতে। হ্যাঁ, বলের মতন তো দেখতে। অল্প শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি খেতে হবে, নাহলে অল্পই মনে হচ্ছে সবটা ফাটিয়ে দেবে। আর এদিকে একজনের রয়েছে, সে তো ছবি তুলতেই ব্যস্ত। আমরা 4 মূর্তি এসছে, 1 মূর্তি ওদিকে ভীষণ ব্যস্ত ছবি তুলতে। আর শঙ্কু হচ্ছে আমাদের পূর্ব পরিচিত। শঙ্কুকে শুধু ওই ক্যাফে মালিক হিসাবে নয়, একজন ভালো ডান্সার হিসাবে জানা যায়।
তাই তো? তুমি ডান্সার হিসেবে, আমি ক্যাফে, আমি মানুষ হিসেবে কিন্তু একদম ভালো ক্যাফে করি। মানে একদম কারণ ভালো নয়। যে মানুষ সবসময় একদম সত্যি কথাগুলো সামনে দুমদাম বলে দেয়, সেই মানুষ হিসেবে মোটেই কারোর কাছে ভালো হতে পারে না। এটা সত্যি কথা। হ্যাঁ, এখন যুগটা মানে বিশাল একটা সময় বিশাল সমালোচনার সম্মুখীন হয়েছিল শঙ্কু, তাই না? কদিন আগে একটা হচ্ছে এরকম, মানে এখন সবাই হচ্ছে খুব তেল মেয়ে কথা বলবে, পা চাটবে, এরকম টাইপের লোকজন। এটা কিন্তু রাতে কেন সহ্য করবে? এখানে এসে খুব ভালো লাগছে, মানে শুধু সোশ্যালিজমের সিস্টেমটা এরকম হয়ে গেছে। একটা আলাদা রকম একটা অনুভূতি আছে নাকি অর্ক? অর্ক তো পুরোপুরি মানে চুপ হয়ে গেছে, এত ভালো অনুভূতি নিয়েছে অর্ক এখানে এসে। যাই হোক, আগেও এসছে, আমাকে নিয়ে এলো, বললো চলো আজকে ওখানে যাবো, খুব মজা হবে, এ হবে, কিন্তু সত্যি খুব ভালো লাগলো এসে। মানে এখনো যাচ্ছি না, আপাতত এসছি সবে। আজকে একটা দারুণ জিনিস বলি, একটা বিশেষ দিনও আছে, একটা বিশেষ দিন, আর তার জন্য এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে কিন্তু একটা ছোটখাটো লাইব্রেরিও রয়েছে। এটা কোনো ক্যাফেতে কিন্তু দেখা যায় না জেনারেলি, এটা কিন্তু খুব ভালো। আজকে বিশেষ দিন, আর তার জন্য শঙ্কু এটা আমাদের কিছু শোনাবে, বারবার বলছে, তো সেটা এখন আমরা শুনি আগে। আচ্ছা, আজকে একটা দারুণ দিন, সেটা হচ্ছে যে আজকে যার জন্মদিন, হ্যাঁ, এই বইটা বার করেছি যে সিরাজের পুত্র বংশধরদের সন্ধানে। সিরাজউদ্দৌলার যে বংশধর, তার বংশধরদের মধ্যে একজন আজকে জন্মদিন, তিনি হলেন সত্যজিৎ রায়। আজকে হচ্ছে 2রা মে, আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন, এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ। আমার তো মনে হয় উনি আমাদের থেকে 100 বছর এগিয়ে ছিলেন, তা এলিয়েন রিসার্চে হোক, তা মহাকাশ বিজ্ঞানে হোক, তা মিশরের যে ইজিপ্টের পিরামিড তার সন্ধানে হোক, বা তিব্বতের গুপ্ত স্থান যেটা আমরা বলি জ্ঞানগঞ্জ, তার সন্ধানেই হোক। তা এইখানে একটা কি আমি যে বংশধর সন্ধানে এটা আমি বলে দিই যে লালা বিজয় কুমারদের যে বংশ তালিকা রয়েছে, সেখানে জৈনুদ্দিন আহমেদ খান, তার যে সন্তান নবাব সিরাজউদ্দৌলা, তার এখানে একজন সন্তান রয়েছে যুগল কিশোর রায়চৌধুরী, এবং সেইখান থেকে প্রাণ কৃষ্ণনাথ রায়চৌধুরী, এবং তারপরে আসে প্রসন্ন কুমার দে। এরপরে যিনি আসছেন তিনি হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা। তার সন্তান হচ্ছেন সুকুমার রায়, এবং তার সন্তান সত্যজিৎ রায়। তাহলে বোঝা গেল, মানে এটা কিন্তু আমার কোনো বানানো গাল গল্প নয়। হ্যাঁ, এবং সত্যজিৎ রায় যে সিরাজউদ্দৌলার বংশধর, এইটা কিন্তু একটা বিশাল সুন্দরভাবে এই বইটা পড়ে আমি জানতে পেরেছি, এবং এইটা আমার কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট। মানে প্রথমে বইটা যখন পড়তে শুরু করি, অমলেন্দু দে না, হ্যাঁ, এইটা হচ্ছে অমলেন্দু দের লেখা। আমি প্রথম যখন বইটা পড়তে শুরু করি তখন আমি জানতাম না, মানে তখন আমার কাছে এটা একটা, যখন লাস্টে এসে পৌঁছলাম, মানে এই বংশ তালিকা যখন রয়েছে, এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ঠিক আছে, উনি কি করে রায় হলেন, মানে পদবিতে আস্তে 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 আস্তে, তারপর হচ্ছে সুকুমার রায়, তারপর হচ্ছে ওই বংশ তালিকাটা একবার দাও তো। এবং এই বংশ তালিকাটায় সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওনার যে উনি অ্যাকচুয়ালি হিন্দু সন্তান দত্তক নিয়েছিলেন। ও, ওখান থেকেই এসেছে আসলে, সেটাই। ওনার যে না, হিন্দু সন্তান দত্তক নেয়নি, সরি, ওনার সন্তানটাকে হিন্দু নাম দিয়ে পাল্টানো হয়েছিল, না তো মেরে দেবে সেই সময়। মানে সেই সময় ইংরেজরা খুঁজছে যে সিরাজউদ্দৌলার বংশধর কে। হিন্দু মুসলিম যখন হ্যাঁ, হিন্দু মুসলিম রাইট শুধু নয়, সিরাজউদ্দৌলা বংশ, আচ্ছা, সিরাজউদ্দৌলার সঙ্গে যখন পলাশির যুদ্ধ হলো, সেখানে তো খুঁজছে যে মানে সেটা কই, এই যে এখানে রয়েছে যে পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের পরে তার পুত্রের আপন মামা মোহনলাল তাকে নিয়ে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন যুদ্ধে বিপর্যয়ের সঙ্গে সঙ্গে পালিয়ে যান ময়মনসিংহে। 6 বছরের সিরাজ পুত্রকে ময়মনসিংহের জমিদার পরিবারে দত্তক রাখার ব্যবস্থা করে মোহনলাল ছদ্মবেশে উত্তরবঙ্গে চলে যান। তাকে ও সিরাজ পুত্রকে ধরবার জন্য মির্জাফর ও ইংরেজ কোম্পানি গুপ্তচর বাহিনী হন্যে হয়ে চেষ্টা করছিল। সিরাজ পুত্রের নাম হয় যুগল কিশোর রায়চৌধুরী। তখনই নিয়েছিল। এবং মজার জিনিস হচ্ছে এই যুগল কিশোর রায়চৌধুরীকে কিন্তু, হ্যাঁ, এবং যুগল কিশোর রায়চৌধুরীকে কিন্তু পোড়ানো হয়নি, তাকে কবর দেওয়া হয়েছিল। এবার বুঝালো যে তাকে কিন্তু পোড়ানো হয়, তাকে হিন্দু নাম দিয়ে পালন করা হয়েছিল, কিন্তু যখন তার মৃত্যু হয় তাকে পোড়ানো হয়। যেটা আমরা কেউ জানতামই না, সেরকম একটা তথ্য নাকি বল, অনেকেই জানে না আমরা আমাদের মধ্যে, তো এটা বিশাল বড় একটা তথ্য। বইটা, এবং উনি যে জন্ম তালিকা সেটা যখন পুরোপুরি বইতে দিয়েওছেন, তাই তো, সিরাজের পুত্র ও বংশধরেরা, এবং সেখানে কিন্তু উনি এটা বলেছেন অমলেন্দু দে। এটা একটা বিশাল বড় তথ্য নিতে। হ্যাঁ, এই যে কানেকশনটা, এটা সত্যি আমরা কত কম জিনিস আমরা জানি, কিন্তু এটা কিন্তু কোথাওই তো সেরকম কিছু উল্লেখ নেই। বললাম যেটা ওটা তো লুকোনো হয়েছিল, থাকবেই কি করে না, বলছি হিন্দু নাম দিয়ে তো লুকোনো হলো জিনিসটাকে, যে
ওই সিরাজের যে বংশধর তাকে যাতে খোঁজ না পায়। তা বলছি না, বলো মানে কোনো আগেও আমরা কোনো জায়গায় এটা পাইনি আর কি, সেটাই বলছি। ইতিহাসে যখন কোনো তথ্যকে চেপে দেওয়া হয় তখন সেটাকে সেইভাবেই চাপা হয় যাতে কেউ জানতে না পারে। মানে ভাবো সেই সময় মির্জার পরে সৈন্যরা খুঁজছে তো খুঁজছে যে কোথায় গেল তাহলে থেকে সেটাকে সেইভাবে চাপা দেওয়া হবে। কখন বেরোলো আজকে এত বছর বাদে যখন কেউ রিসার্চ করছে তখন বেরোলো, এবং তার কবর রয়েছে, তার কিন্তু একটা পুরানো যদি হিন্দু তাহলে তার একটা পুরানো। বিশাল বড় তথ্য কিন্তু একটা বিশাল, মানে আমার বরাবরই কিন্তু এরকম ইন্টারেস্ট। জিওগ্রাফি অনার্স ছিল, ওটা তো বিশাল একটা। হ্যাঁ ফ্যামিলিটা কোথায়? ফ্যামিলিতে দাও স্পেশাল ক্যাচ। ও যেমন ফুটেজ কারণ আমার মা জিওগ্রাফি পড়েছে। হ্যাঁ, মায়ের কাছে একটা বই ছিল। অনেকক্ষণ পর বসেছে আপাতত সৌমেন ভাই, হাউসের বই ছিল তোমাদের? এবং দাঁত রীতিমতো দাঁত কেলাচ্ছে। তোমাদের জিওগ্রাফিতে মঙ্ক হাউসের বই ছিল? না, লকডাউনের পর থেকে বহুদিন পর যেহেতু ক্যামেরাটা নতুন করে চালু হলো, মানে এতদিন পর ক্যামেরার মনে হচ্ছে লকডাউনটা কেটেছে। না আগে বল আমরা কি করতাম। হ্যাঁ, গোটা বর্ধমান যখন চুপচাপ বাড়ির মধ্যে বন্ধ, তখন আমরা গিয়ে নিয়ে আমাদের এই সিং হোটেল বলে শক্তিগড়ের পাশে একটা, আমরা আবার হোটেল খুলিয়ে ধাবা খুলিয়ে খেয়েছি, ধাবা খুলিয়ে আমরা চা খাচ্ছি। তো তারপর আজকে মনে হয় ক্যামেরাটা মনে করলো যে না লকডাউন কেটেছে, আবার এটা পুরনো দিন ফিরে পেয়েছে। সুগার দিয়ে দেখতে ছিল। হ্যাঁ, যাই হোক ভালো লাগলো এতদিন পর ক্যামেরা চালু হওয়াতে, আরো বেশি আমি খুশি। কারণ কি নিজে যেহেতু পর্দার উপরে থাকি, আজকে পর্দার সামনে কেউ আমার ছবি তুলছে এটা দেখে আমি খুব খুশি। নয়, ও যে দাঁতটা ভালো করে কেলাতে পারছি বলে খুশি। ও সম্পূর্ণ লাভ নেই। না আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে যখনই এরকম ইন্টারেস্টিং মানে জমিয়ে আড্ডাটা হচ্ছে আজকে, তখন কিন্তু আরো বেশ ভালো লাগছে। যে জিনিসগুলো আমরা জানতাম না সেই জিনিসগুলো যখন জানতে পারছি তখন আরো বেশি একটা এখানে খেয়ে নিয়েছে, দিয়ে এইটাকে দেখিয়ে বলছে নাও, মানে সাপ প্লেট সাপ নিমেষের মধ্যেই তুই নিয়েছিস। ওই আর কখন আর কখন নিবি? তার চারপাশে যে জলটা এরপরে নেবে, আর নেয়ার মতো আছে দেখি চওড়া চড়ি আমি এটা যে রাস্তা, জলের রাস্তা হয় এরকম এরকম ভাবে এই নিলাম 5টা করে শিবলিঙ্গ পট 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 তখন থেকে একটা পিসি পেলি তো, এক পিসি পেলি তো, আমরা 2 পিস করে নিই। কিন্তু আজকের কনসেপ্টটা আমি দিয়েছিলাম যে আড্ডা মেরে আমাদের এখানে একটা ছবি, একটা ভিডিও করা দরকার। অনেকদিন পর আমরা মিলিত হয়েছি। সৌমেন আমার আইডিয়া চুরি করেছে, সৌমেন আমার আইডিয়া চুরি করেছে, সবাই শুনলেন, এবং সেটা চুরি করে, আর তার জন্য ও আজকের এই ট্রিপটা কিন্তু ও দেবে, তাই তো? দিবি তো? আজকে ও খাইয়ে দেবে, পরদিন আমি খাওয়াবো। অর্ককে আগে আমরা বলি করে দিয়েছি এক জায়গাতে, অর্ক আজকে বলি হয়ে গেছে এক জায়গায় মোটামুটি, আর এইটা ওই জন্য শোবেন আমাদের। ওইদিকে আরেকটা ঘর আছে, এখানে বড় একটা রুম আছে, তো আমরা এখন সেখানটা দেখতে যাচ্ছি। এটা বাইরে দিয়ে যেতে হয়। আমি আর সৌমেন যাচ্ছি, অর্ক বাকি কেউ নেই, কেননা অর্ক দল ছেড়ে দিয়েছে। মানে কি, অর্ক তো ভেজা বেড়ালের মতো বকে যাচ্ছে, মানে আমি আর দিদি আমরা ওই জন্য আমি আর সৌমেন কোন দিকে একটু পরে ফোন করছি। ও মানে টাইম হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, তার জন্য বন্ধ হয়ে গেছে। অন্ধকার ঘুরঘুরটি, আমরা হরর ফিল্ম শুট করতে এসেছি। ঠিক আছে, একটু পরে করছি। তা নয়, আসলে খুলছে, একটু পরে করছি। হ্যাঁ, অর্ক মনে হচ্ছে না একটার আগে উঠবে, তার আগে আমি তো কেটে পড়বো। এই তো বাইরে লাইট কিছু আছে পুরোটা, কিন্তু ভেতরটা এটা একটা বড় রুম। আমি একটু দেখিয়ে দিই ভালো করে। পড়েছি এখানে, উপরটা দেখাই। এই যে এটা খুব সুন্দর সাজানো, বেশ ভালো সাজানো, তাই না? সৌমেন একদম খুব সুন্দর সাজানো আছে। দেখিয়ে দিই একবার। মানে ও যেখানে যেখানে গেছে সেখান থেকে কিছু না কিছু জিনিস নিয়ে এসে, এখানে সেলেরও ব্যবস্থা রয়েছে, এগুলো বিক্রিরও ব্যবস্থা রয়েছে এখানে, ফর সেল। আচ্ছা, ও কত, এটা তো পুরো হারটা সব কিছু, কানের দুল এসব রয়েছে, এগুলো সব বিক্রি হয় এখানে, শাড়ি থেকে শুরু করে সব। বাহ, ক্যাফেতে এসে আপনি জিনিসপত্র কিনেও নিয়ে যেতে পারবেন। ওয়াও ওয়াও ওয়াও, বেশ সুন্দর, ভালোই হলো বুঝলি।
সবথেকে বড় কথা এখানে বসে মানে পড়াশোনা, যে একটা গল্পের বই বা ভালো ভালো কিন্তু এখানে কালেকশন রয়েছে বইয়ের, তাই না? এটা কিন্তু খুব সুন্দর, ক্যাফেতে বসে একটা লাইব্রেরির মতো করা আছে এখানে। নেতাজির বায়োগ্রাফি রয়েছে, বেশ সুন্দর। জুতোটা এখানটা যেহেতু স্মোকিং, এখানে স্মোক করা যাবে, তার জন্য ভেতরে একটা মানে আমার ক্ষেত্রে খুব সমস্যার ব্যাপার, কারণ হচ্ছে এখানে ভেতরে পুরো একটা সিগারেটের গন্ধ হয়ে রয়েছে ভেতরটাতে। এটা একটা আমার জন্য কষ্টকর। তো যারা স্মোক করে, যেমন সৌমেন এখানে এসছে একটাই লক্ষ্য নিয়ে, এখানে বসে স্মোক করবে। স্মোক তো শরীরের পক্ষে, ধূম্রপান খুবই ক্ষতিকারক, তাই আমি এর প্রবল বিরোধী। কী করব, ওদের সঙ্গে এসছি, সৌমেন আজকে আমাদের খাওয়া দাওয়া করিয়েছে এখানে, তাই জন্য বড়লোকিয়া ক্যাফেতে, সেই জন্য একটু ওর আবদারটা মেনে নিতে হচ্ছে যে ও একটুখানি স্মোক করবে, আমাকে সেটা সহ্য করতে হবে। ও আজকে করবে না, দিদি এসছে বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আয়নাও রয়েছে, এই যো ও হো। তো আজকে এই পর্যন্তই, কেন অনেকটা রাত হয়ে গেছে, আমি বাড়ি যাব। ওরা এখানে থাকবে রাত্রি 1টা পর্যন্ত, যেভাবে জমিয়ে গল্প আড্ডা শুরু করেছে। আমি চললাম, টাটা।